নির্বাচন নিয়ে আসনে কারচুপির শঙ্কা বিএনপির ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জামায়াতের, অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করার ঘোষণা। লুঠা সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। সিসিটিভির আওতায় থাকবে সব কেন্দ্র। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্রাজ্য, ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে প্লট বাণিজ্য, দ্রুতই সমন্বিত অভিযানের হুঁশিয়ারি। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, অযৌক্তিক চাপ দিয়ে বাধ্য করা যাবে না, জানালেন ক্রীড়া উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা জানিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতারা বলেন, দুটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করছে। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। আমরা তার মতো ত্যাগী মানুষ হব। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকি করে ভোট চাচ্ছে। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, কত মানুষ মেরেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন, তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে। দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা ঠিক হবে আগামী নির্বাচনে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনরায়ের অপেক্ষায় আছে। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই এই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রার সঙ্গী করবে জামাত। এদিকে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule
of the previous regime under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale. জামায়াতের আমির জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। We will work that any political party that commits to three basic fundamentals: rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশের নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলেছি। 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা এসপিরেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। সামিটে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আগামীর রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 6টি করে ক্যামেরা। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সৌদিনপুরের ঘটনায় জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি নিকারের সভা। এতে অনুমোদন পায় 11টি সিদ্ধান্ত। সভার বিষয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন করে 4টি থানার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি প্রশাসনিক বিভাগ খোলা হয়েছে। ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে উপপ্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এজন্য সরকার থেকে আলাদা বরাদ্দও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে 42,000 কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে 31শে জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। 71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। প্রেস সচিব জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগাদা দিয়েছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহতের ঘটনায় ওই এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন না বলেও জানান প্রেস সচিব। আরও আমি মনে করি যে এটা তাদের রিজলভকে আরো শক্তিশালী করবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শেকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল শাবিপ্রবি। ভিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। পিছিয়ে গেল চাংখারপুলে 6 হত্যা মামলার রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে 26 জানুয়ারি। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে ইসির সীমানা অনুযায়ী এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রায় ঘোষণার দিন ধার্য থাকায় মঙ্গলবার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার 4 পুলিশ সদস্যকে। এজলাসে সরাসরি সম্প্রচারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশন। শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন ট্রাইব্যুনালে।
সকাল 11:30টার দিকে জানা যায় রায় প্রস্তুত করতে পারেননি 3 সদস্যের ট্রাইব্যুনাল। রায়ের নতুন তারিখ ধার্য করা হয় 26 জানুয়ারি। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতায় টিকে থাকতে যারা হত্যাকাণ্ড চালায় তাদের জন্য এই রায় দৃষ্টান্ত হতে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিন জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতে কুমিল্লা 1 ও 2 আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা, যেখানে প্রবেশ করতে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। বারবার হামলা, সংঘর্ষে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এদিকে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজার নামাজ র্যাব 7-এর কার্যালয়ে শেষ হয়েছে। আহত 3 জনের অবস্থাও গুরুতর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা, সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 জনের অবস্থা গুরুতর বলছেন র্যাব কর্মকর্তারা। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়ে তো আমরা নিব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সময় সংবাদে আরো থাকছে, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8 দেশে পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি। স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউ-এর। ট্যাক্সো নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন একটি গোষ্ঠী শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শাকসু ভোট স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় শীঘ্রই নির্বাচনের দাবি জানান তারা। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ 90-এর ডাকসু নেতারা এবং শহীদ আসাদ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 1969 সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সংগঠিত গণ অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে। শহীদ আসাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি সেদিন রাজপথে মিছিলে ছিলেন। অকুতভয় সৈনিকের মতো তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসবে।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 2 ধাপে 62 সদস্য পাঠাবে বাংলাদেশ বিমান বাহিনী। এ লক্ষ্যে 25 জানুয়ারি 35 জন এবং 2 ফেব্রুয়ারি 27 জন সদস্য রওনা দেবেন। মঙ্গলবার সকালে বিমান বাহিনীর সদর দফতরে এক ভাষণে একথা জানিয়েছেন। কঙ্গোগামী সদস্যদের দিক নির্দেশনা দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাসুদ খান। পেশাদারিত্ব আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। কঙ্গোগামী সদস্যদের বাংলাদেশ সরকার ও বিমান বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন বিমান বাহিনী প্রধান। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে নিজের সিদ্ধান্তে অচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক কোনোভাবেই দ্বীপটি রক্ষা করতে পারবে না বলে দাবি তার। সমর্থন না দিলে ইউরোপের দেশগুলোর উপর শুল্ক আরোপ করেই ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের হুমকি মোকাবেলায় এরই মধ্যে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। 58 জন ড্যানিশ সেনা গ্রিনল্যান্ডে অবতরণ করেছেন। থেমে নেই ট্রাম্প প্রশাসনও। ইউরোপের হুমকি ধামকি উপেক্ষা করেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে পেন্টাগন। কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ডেনমার্কের মানুষ চমৎকার, কিন্তু তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এছাড়া ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে টেলিফোনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ওয়ার্ল্ড ফোরামে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের গ্রিনল্যান্ড দরকার, তারা এটা রক্ষা করতে পারছে না। ডেনমার্কের মানুষরা দারুণ, আমি তাদের নেতাদের চিনি, তারাও খুব ভালো মানুষ, কিন্তু তারা সেখানে যেতেও পারেন না। 500 বছর আগে একটি নৌকা সেখানে গিয়েছিল, তারপর চলে এসেছে। এতে কোনো সম্পত্তির মালিকানা তৈরি হয় না। একই দিন ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রকে বাধা দেয়া হলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুঁশিয়ারি দিয়েছেন তা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করে ছাড়বেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল, এবার কেন পারবে না? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না গেলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কোনো খবর আইসিসির কাছে থেকে আসেনি বলেও জানান আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মুস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেন্যু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে, আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উল্টো হুঁশিয়ারি দিলেন, অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি। এবার তাহলে ভেন্যু পরিবর্তন করলে সমস্যা কোথায়, সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে।
আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বিসিবি। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে আইসিসির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা বিএনপির। ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জামাতের। অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করার ঘোষণা। এবং লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। সিসিটিভির আওতায় থাকবে সব কেন্দ্র। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদের এখনকার আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।